আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আরও ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে দাবি। যারা বলছে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধ নিতে চায় প্রশ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাই কমিশনারকে তলব। অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতে হাদির ওপর হামলা, বললেন ৩ উপদেষ্টা। ২ হামলাকারী শনাক্ত ও মোটরসাইকেল মালিক গ্রেফতার। এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভায় তিনি প্রশ্ন রাখেন, যারা বলছে নির্বাচনে জিতলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধের কথা বলছে। তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহুল রায়ের রিপোর্ট। বুদ্ধিজীবী দিবসে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকাল থেকেই ছিল নানা কর্মসূচি। বিকেলে রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। কেউ ভোট দিক বা না দিক, ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। আগামী নির্বাচনে তারা ৫৪ বছরের প্রতিশোধ নেবে। ভাই ৫৪ বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা? একটা তো শুরুই করে দিয়েছে। গতকাল তো একটা ছেলে হাতে মরতে মরতে বেঁচেই গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো এই ধরনের ছেলেমেয়েগুলোকে হত্যা করবেন? এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় ৭০ জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে, সাবধান হয়ে যান। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এদেশের দোসরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছিল। বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। আপনাদেরকে শুধু আহ্বান জানাতে চাই, চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি এবং সে জয় লাভ করবেই ইনশাআল্লাহ, সেই বিশ্বাস আমাদের সত্য। আমাদের নেতা আসছেন ২৫ তারিখে, ঠিক না? কবে আসছেন? সেই দিন ঢাকা শহর কাঁপবে তো অবশ্যই ইনশাআল্লাহ। সবার আগে বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির উপরই আস্থা রাখবে দেশের মানুষ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এমন অভিযোগে তার কাছে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রণয় বর্মার কাছে আবারও শেখ হাসিনার প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। একই সাথে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া রোধে এবং ভারতে গিয়ে থাকলে তাদের গ্রেফতার ও ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। হাই কমিশনারের কাছে ভারতের কূটনীতিক বলেন, তার দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করে। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিকেলে বাংলাদেশ সরকারের বক্তব্য স্পষ্ট প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরও। বিবৃতিতে তারা জানায়, তারা বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে। তাদের ভূখণ্ড কখনো বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহৃত হয় না বলেও জানানো হয়। ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচনে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করবে। দায়িত্ব পাওয়া নতুন ৩ উপদেষ্টা বলেছেন, মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হামলা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিজ নিজ মন্ত্রণালয়ে অফিস করেছেন দায়িত্ব পাওয়া নতুন ৩ উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিয়জানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। গণমাধ্যমকে শক্তিশালী ও গণমুখী হিসাবে দেখতে চান বলে জানান তিনি। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। এই নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান। ওসমান হাদির পর গুলি বর্ষণের ঘটনা, এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কী করা যায় সেটা দেখব। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে, যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করব। বিকৃত তথ্যের মাধ্যমে কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ উপদেষ্টাদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদির ওপর হামলাকারী 2 জন ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে তাদের পাসপোর্ট ব্লক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে এর মালিক এবং মানব পাচারকারী চক্রে 2 জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীর। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নেটিজেনদের মধ্যে সমালোচনা। হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করলেও পুলিশের কাছে তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তদের ধরতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই। বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা।
শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত হন। এখনও গ্রেপ্তার করা যায়নি মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় নিজেদের প্রার্থীদের সতর্ক থাকা ও চলাচল সীমিত রাখতে বলেছে একাধিক রাজনৈতিক দল। সম্ভাব্য প্রার্থী ও বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে, যা ভোটারদের নির্বাচন বিমুখ করতে পারে। এজন্য সরকারকে দায় দিচ্ছেন তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গত মাসে চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছিলেন বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। আর তফসিলের পরদিনই ঢাকায় গুলিবিদ্ধ হন স্বতন্ত্র প্রার্থী উসমান হাদি। এসব ঘটনা শঙ্কিত করে তুলছে নির্বাচনের মাঠে থাকা অন্য প্রার্থীদের। তারা বলছেন, নিরাপদ পরিবেশ তৈরিতে সরকারের ব্যর্থতার প্রভাব পড়বে নির্বাচনী প্রচারণায়। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা যেন একা আর মুভ না করি। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আমাদের মুভমেন্টটা সামনের কিছুদিন খুব সাবধানে মুভ করি। এইটা তো আমাদের একটা মুভমেন্টের রেস্ট্রিকশন চলে আসলো। প্রার্থী হিসেবে অবশ্যই এটা আমার জন্য একটা আসনের সংকেত। যারা নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন তাদের অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সাথে সাথে ভোটারদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা নাহলে জনগণ কিন্তু ঘর থেকে তাদের ভোট দিতে বের হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার ধাক্কা লাগছে নির্বাচনী পরিবেশেও। সেই চ্যালেঞ্জগুলো আমরা যেটা দেখছি যেটা সমাধানযোগ্য, বিশেষ করে অস্ত্রগুলো উদ্ধার করা। আমরা এই চ্যালেঞ্জগুলো বাড়াচ্ছি কেন? তো এই প্রসঙ্গগুলো নানা ধরনের ভয়ের মাত্রা তৈরি করছে। তবে কঠোর এবং দৃষ্টান্তভাবে আইনের প্রয়োগ ঘটাতে না পারলে পরিস্থিতি বদল করাটা বা পরিবর্তন করাটা খুব কঠিন। চলমান পরিস্থিতিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একজনের বিরুদ্ধে আরেকজনের একটা সন্দেহ তৈরি করছে, এই সন্দেহ থেকে নানা ধরনের সংশয়ের জায়গাটাও তৈরি হয়। এই ধরনের নিরাপত্তার প্রসঙ্গগুলো যদি খুব সক্রিয় থাকে বা অনিরাপদ থাকে বা সংঘাত সহিংসতার ঘটনাগুলো যদি বাড়তেই থাকে, তখন ভোটারদের বা জনগণের অংশগ্রহণের জায়গাটা অনেকটা সীমিত হয়ে পড়বে। তিনি আরও বলেন, দোষারোপের রাজনীতি অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রাখছে, যা রাজনৈতিক সহিংসতা বাড়িয়ে দিচ্ছে। হাদির ঘটনায় কিন্তু আমরা সেটা লক্ষ্য করলাম যে সেটি হচ্ছে একদল আরেক দলকে ইঙ্গিত করে নানা ধরনের মন্তব্য করছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দেশের সংস্কারের প্রধান বাধা রাজনৈতিক শক্তি, এরপর আমলাতন্ত্র। সংস্কার বিষয়ক আলোচনায় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতি বিরোধী সংস্কার যা করার এই সরকারের সময়ই করতে হবে। গণমাধ্যম সংস্কার বিষয়ে শতাধিক প্রস্তাবের মধ্যে সরকার একটি নিয়েও কাজ শুরু করেনি বলে অভিযোগ করেছেন কমিশন প্রধান কামাল আহমেদ। পরাগ আজিমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে তার কতটুকু বাস্তবায়িত হয়েছে বা হয়নি সে বিষয়ে পর্যবেক্ষণ করতে নাগরিক প্ল্যাটফর্মের বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্বোধন অনুষ্ঠান অংশ নেন থিঙ্ক ট্যাঙ্ক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনীতিবিদরা। এই সরকার আর যে কয়দিন আছে তার ভিতরে ওনারা কি শেষ করে যাবেন সেইটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা দেখতে চাইব নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা কেমন করে এই সমস্ত সংস্কার প্রস্তাব তাদের নির্বাচনী ইস্তেহারের ভিতরে স্থান দেন। সংস্কার নিয়ে নিজেদের হতাশার কথা তুলে ধরেন খোদ সংস্কারে জড়িত থাকা মানুষেরাই। আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম মোটা দাগে 21টা এবং তার সাথে আরও যে সমস্ত সাব সংস্কারের প্রস্তাব সেগুলো মিলিয়ে 100-র উপরে হবে। দুঃখজনক হচ্ছে যে এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে একটি প্রস্তাবও সরকার গ্রহণ করেছে বা সেটা নিয়ে কার্যক্রম শুরু করেছে এটা বলতে পারছি না। সংস্কারের প্রতিবন্ধক আমাদের মধ্যেই আছে, তবে সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো সেটা হচ্ছে যে যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। আমরা খারাপ লোক নির্বাচিত করব, তারপর প্রত্যাশা করব যে না ভালো শাসন হবে, এটা কোনোদিন হবে না। এই সরকার যতটুকু করে যাবে অতটুকুই, তারপর তেমন কিছু হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিলিভ মি, আমি অনেক কথা বলতে চাই না, আমি যেই মন্ত্রণালয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর, যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে। তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন,
I tried my level best, but it's very difficult. সমাপনী বক্তব্যে সিপিডির চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান চলমান সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় পাওয়া গেছে। আহত 8 বাংলাদেশি শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মুমিনুল ইসলামের কুড়িগ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জেলার রাজারহাট উপজেলার ছাটমাথাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। তার বড় ভাই সোহাগ মণ্ডল, তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান, যেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দেশের গর্বিত এই সেনা সদস্যের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। বীর শহীদ সেনা সদস্য মুমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম। মিশনে গেছেন, উনি সুদানে গেছেন, দেশের জন্য গেছেন, দেশের স্বার্থে গেছেন এবং ওখানে যে শহীদ হয়ে গেছেন। খুব ভালো ছেলেটা। আমি যেখানে গেতাম ছোটোকাল থেকে, সে যখন বাচ্চা মানুষ, মনে করেন ও আমাদের ঘাড়ে চড়ি দোলাবাড়ি গেছি, আমি দোলাবাড়ি সারাদিনও কাটাইছি। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিলের পরদিনই ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি জানান, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের দমন করা হবে। চিহ্নিত অনেক আসামি জামিনে বের হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। হামলা হয়েছে দুটি জেলার নির্বাচনী অফিসে। এ অবস্থায় নির্বাচন ভবনে বিকেলে জরুরি আইন শৃঙ্খলা সভায় বসে নির্বাচন কমিশন। সিইসির সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব সহ পুলিশের আইজিপি, বিজিবি ও আনসারের ডিজি সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে চোরাগুপ্ত হামলা বন্ধ নিয়ে সিদ্ধান্ত জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে চোরাগুপ্ত হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। জানান, তৎপরতা বাড়িয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। চিহ্নিত সন্ত্রাসী অনেকেই ইতিপূর্বে আটক করা হয়েছিল, কিন্তু তারা ওভার এ পিরিয়ড অফ টাইম আবার তারা জামিন পেয়ে বাইরে এসছেন। এদের কর্মকাণ্ড, বিশেষ করে এই যে ছেলেটা এই ঘটনাটা ঘটেছে বলে আমরা সন্দেহ করছি, সেও তো আইনি হেফাজতে ছিল এবং সেখান থেকে সে জামিন পেয়ে বের হয়ে এসছে। সুতরাং এটা তো আমাদের সামনেই একটা রেফারেন্স আছে, জজল্যমান রেফারেন্স। তো এদের ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রাজনৈতিক দলের প্রার্থীরা বিজয় দিবস পালনে যেন আচরণবিধি ভঙ্গ না করেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। রাতে রাজধানীতে বিশিষ্টজনদের নিয়ে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
রাষ্ট্র গঠনে বিশিষ্টজনেরা বিভিন্ন মতামত তুলে ধরার পর তারেক রহমান নির্বাচনে জয়ী হলে প্রতিটি খাতে কি কি কাজ করবেন সেই পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনাগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে, বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে। আম জনতা বলতে যাদেরকে বোঝায়, প্রান্তিক জনগণ বলতে যাদেরকে বোঝায়, আপনাদের যার যেই উপায় আছে কাজগুলো আমাদের এই পরিকল্পনাগুলো পৌঁছে দিতে পারেন, তাহলে আমি মনে করি দেশ এবং জাতির উপকার হবে। এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে, আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না। এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোক শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্টজনেরাও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পাকিস্তানি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে বেছে হত্যা করা হয় শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ঠিক 7টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। রাষ্ট্রপতি চলে যাবার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, অস্ত্রের চেয়েও শক্তিশালী মেধা দিয়ে লড়াই করেছিলেন বুদ্ধিজীবীরা। তাদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সবসময় করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সাধারণ মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে, সেজন্য স্বাধীনতার একেবারে যখন কাছাকাছি, ঠিক তখনই সেরা সেরা সন্তানদেরকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল। সেসব বীর শহীদদের বাংলাদেশ কখনো ভুলে যাবে না, এটা সত্য। এবং একই সঙ্গে এটাও সত্য, বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। এখানে যারা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা এসেছেন, তারা একটি কথাই বারবার বলছেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই বিশ্ব মানচিত্রে একটি শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেটাই হবে বীর শহীদদের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ১১ পর্ব আজ। ১৯৭১-এর ২৫শে মার্চের আগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা অফিসার ও সেনাদের দুর্বল করতে যেমন নিরস্ত্র করাসহ ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছিল, তেমনি পাকিস্তান বিমান বাহিনীতে চাকুরিরত বাঙালি অফিসার ও সেনাদেরও দুর্বল করতে পদক্ষেপ নিয়েছিল হানাদাররা। ২৫ তারিখ আমরা কিছু বুঝিনি। ২৬ তারিখ সকালে যখন অফিসে গেলাম আমরা সবাই, তখন আমাদেরকে বলা হলো যে ইস্ট পাকিস্তানে কিছু গণ্ডগোল হয়েছে, তো এটার একটা তোমাদের মানসিক হতে পারে, কষ্ট পেতে পারে অনেকে তোমরা, কারণ ওখানে বেশ কিছু খুনাখুনি হয়েছে। তবে এটা বিহারি বাঙালির খুনাখুনি, এটা তোমাদের কিছু না, তবুও আমরা চাই যে তোমরা সেফ থাকো। এই উছিলা দিয়ে ওরা আমাদেরকে ফ্লাইং থেকে একদম অফ করে দিল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী বিমান বাহিনীর ৩৫ জন বাঙালি অফিসার, ক্যাডেট এবং প্রায় ৫০০ বিমান সেনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কারণে ৭১-এর ২৫ মার্চের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন, আর অন্যরা বিভিন্নভাবে জীবন বাজি রেখে পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠনের আগ পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনারা বীরত্বের সাথে যুদ্ধ করেন পদাতিক বাহিনীতে। বাংলাদেশ বিমান বাহিনী গঠনের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান এ.কে. খন্দকারের নামানুসারে গঠন করা হয় কিলো ফ্লাইট। সে সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা ৩ ডিসেম্বর আকাশপথে প্রথম সফল আক্রমণ পরিচালনা করেন। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণে ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। বোদ্ধা পাঠকদের মুগ্ধ করেছে দিদারুল আলমের আত্মজীবনীমূলক উপন্যাস রোহিণীবেলা। বই নিয়ে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় লেখকদের আড্ডায় উঠে এলো মুগ্ধতার চিত্র। তারা বলেন, রোহিণীবেলা কেবল একটি উপন্যাস নয়, এটি বাংলাদেশের ভৌগোলিক ইতিহাসেরও দলিল হয়ে থাকবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। রোহিণীবেলা বাংলাদেশের একটি হারিয়ে যাওয়া দ্বীপের জনজীবন ধরা পড়ল উপন্যাসের পাতায়। কানাডা প্রবাসী লেখক দিদারুল আলমের সেই হারিয়ে যাওয়া ঘর গ্রামের জীবন স্মৃতি নিয়ে বন্ধুদের আড্ডা চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। দিদার এমন একটা মানুষ, একবার যে কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, দিদারকে ভোলা মুশকিল। সে আসলে যে কত ব্যাপকভাবে পড়ালেখা করতো সেটার প্রমাণ এই বইটার মধ্যে আছে। ও ভালো লিখবে এটা ধারণা আমার আগেই ছিল। দেশের সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন রোহিণীবেলা নিয়ে তাদের পাঠ প্রতিক্রিয়া। অতিরিক্ত ডিটেল কখনো কখনো সাহিত্যকে ভারাক্রান্ত করে, লেখাকে স্লোথ করে ফেলে, কিন্তু এই লেখাটার গুণটা হচ্ছে এত বর্ণনা থাকার পরেও লেখাটি ক্রমাগত টানতে থাকবে পাঠককে। তার যে গদ্য, তার যে ভাষা এবং শব্দের ব্যবহার, আমি আসলেই চমকে গেলাম। এই বইটি বেরোবে সেজন্য সে লেখেনি, এটি সে লিখেছিল তার একটাই মাত্র কন্যা, তাকে একটু জানিয়ে দিতে যে কিভাবে সে কোথায় জন্মেছে এবং বেড়ে উঠেছে। আমরাই আসলে ঠিক করি যে লেখাটা যারা যারা পড়েছি যে লেখাটা প্রকাশিত হওয়া উচিত। আরও লেখার বার্তা নিয়ে লেখক জানালেন নিজেকে ফিরে পাওয়ার কথা। আমার বন্ধু মোহাম্মদ জুবায়ের আরেকটা কথা বলেছিল যে এত বড় প্রতিভা ইয়ারকিতেই ফুরাইল। গত ফেব্রুয়ারিতে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত রোহিণীবেলা নিয়ে আরও বড় আকারে আলোচনার তাগিদ দিয়েছেন বক্তারা। বইটা প্রকাশিত হলো, ভালো লেগেছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। স্বাধীন সচিবালয়কে কার্যকর ও টেকসই করতে সকল বার সমিতির সঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠায় বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিচারকদের উদ্দেশ্যে সমাপনী অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ কথা বলেন। নৈতিক বল ও আচরণের মাধ্যমে মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠার চেষ্টা চালাতে বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি।
ক্ষেত্রে পদোন্নতির জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ড গঠন করা যেতে পারে ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্দেশ্যে একটি ফিট লিস্ট প্রণয়নের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহজ করা হবে। বাংলাদেশের জনগণের বিচার বিভাগের কাছ থেকে কি প্রত্যাশা আর কোথায় তাদের হতাশা তা না বুঝে সংস্কারের কোনো রূপরেখায় চিরস্থায়ী হওয়ার কথা নয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার প্রদান করেছে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। রাজধানীর সামরিক জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। আলোচনা করেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক আমজাদ হোসেন, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কন্যা অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা, পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, পাহাড়ি বীর প্রতীক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী অধ্যাপক আবুল বারাক আলভী। অনুষ্ঠানে চিত্রাঙ্কন উৎসবে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 11 জন আহত হয়েছেন। জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার পর বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ইহুদিদের চলা হানুক্কা উৎসব উপলক্ষে সৈকতে শত শত মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সিডনি জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোক প্রজ্বলনের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। বিকেলে রায়ের বাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন দলের শিল্পী কর্মীরা। আয়োজনের সভাপতিত্ব করেছেন কাজী মিজানুর রহমান, দলের সাধারণ সম্পাদক মনজার চৌধুরী সুইট সহ অনেকে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে কক্সবাজারের টেকনাফে পূবালী ব্যাংকের 515তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে সিআরএম ও সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী, উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ রবিউল আলম এবং অন্যরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা বলেছেন, শব্দ দূষণ রোধে বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের সহায়তায় চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। শব্দ দূষণ বিধিমালা অনুযায়ী পুলিশকে আইন প্রয়োগের ক্ষমতা দেওয়ার অংশ হিসেবে কর্মশালায় বক্তারা পুলিশের ভূমিকা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো তুলে ধরেন। সৈয়দ অদিতের রিপোর্ট। শব্দ দূষণ এখন শহর জীবনের গুরুতর সমস্যা। অতিরিক্ত শব্দে বাড়ছে মানসিক চাপ, হৃদরোগের ঝুঁকি, ব্যাহত হচ্ছে শিশুদের স্বাভাবিক বিকাশ। অথচ আইন থাকলেও দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কার্যকর প্রয়োগের ঘাটতি ছিল। অযথা হর্ন বাজানো বন্ধ করি, শব্দ দূষণ মুক্ত বাংলাদেশ। এমন বাস্তবতায় পরিবেশ অধিদপ্তরে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। দূষণ নিয়ন্ত্রণে সরাসরি আইন প্রয়োগের ক্ষমতা জানানো হয় কর্মশালায়। বলবে যে বাংলাদেশে এত সমস্যা থাকতে এটা একটা সমস্যা, দেন আর তখন আপনার তাদের কানে কাছে দিই। এই ধরনের সোজা বাংলায় যন্ত্রণা এবং কিছুটা স্টুপিডিটি সহ্য করে আমাদের
একটু একটু করে এগোতে হবে। এই কাজটি আমাদের একরকম চর্চা হিসেবে নিতে হবে, প্রতিদিন একটু একটু করে করা। ফলাফল তেমন দেখা যাচ্ছে না, ঠিক আছে, ধৈর্য ধরে চেষ্টা করতে থাকা। শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ, বলছেন নীতি নির্ধারকরা। যে মানসিক অস্থিরতা আমাদের, তার পিছনে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এই মারাত্মক শব্দ দূষণ। ঢাকা শহরে স্বাচ্ছন্দ্যের সাথে হর্ন না দিয়ে গাড়ি চালানো সম্ভব। এতে কোনো মিটিংয়ে আপনাকে দেরি করে আসতে হবে না, সকল মিটিংয়েই সময় মতো আপনি যেতে পারবেন। গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকলে দুর্ঘটনা কমে আসবে। এটা একদিনে হবে না, এক মাসে হবে না, কিন্তু ফাইন করা শুরু করলে, এনফোর্স করা শুরু করলে, এরপরে দুই একটা জায়গায় গ্রেফতার করা শুরু করলে দেখবেন এটার একটা ফল আসা শুরু হবে। কর্মশালায় অংশ নেন ট্রাফিক সার্জেন্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন কর্তা ব্যক্তি ও অংশীজনরা। সৈয়দ মাদিহ আদিত, চ্যানেল আই, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে কথা সাহিত্যিক রশিদ হায়দার সম্পাদিত স্মৃতি ৭১-এর বিশেষ উপস্থাপনা ফিরে দেখে ৭১ পরিবেশিত হয়। অংশ নেন আবৃত্তি শিল্পী মাহমুদা আখতার, নাইলা তারান্নুম চৌধুরী কাকলি, তামান্না সারোয়ার নিপা, সৈয়দ শহীদুল ইসলাম নাজু ও মহিউদ্দিন শামীম এবং সঙ্গীত শিল্পী দীপ্র নিশান্ত ও সৌনক দেবনাথ রিকো। পঞ্চগড়ে অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার দাড়িকামারি ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। সে সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, সদস্য, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। শেষ না, পরবর্তীতে কয়েক ধাপে আমরা বস্ত্র বিতরণ করব। এটা শুধু বাংলাদেশ পঞ্চগড়ে না, সব জায়গায় আমরা বিতরণ করব। তো আপনারা যারা এখন এখানে আসতে পারেননি, অবশ্যই তারা নেক্সট ফেজে সুযোগ পাবেন। এবার জানাবো খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ফেভারিট দলগুলো। ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল, এভারটনকে একই ব্যবধানে হারিয়েছে চেলসি। দুটি আত্মঘাতী গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ৭০ মিনিটে আত্মঘাতী গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর ৯০ মিনিটে সমতায় ফেরে ভুলভস। এরপর ইনজুরি টাইমে আবারও আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালে। এই জয়ে লিগ টেবিলের ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল মিকেল আর্তেতার দল। অ্যানফিল্ডে ব্রাইটনকে হারানোর ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন একিটিকে। কোচ আর্নে স্লটের সাথে ঝামেলা মিটমাট করে দলে ফিরে অ্যাসিস্ট করেছেন মিশরীয় তারকা সালা। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান প্রিমিয়ার লিগ টেবিলের ৬। এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে চেলসি, দুটি গোলই আসে প্রথমার্ধে। ১৬ ম্যাচে ৮ জয়ে চেলসির অবস্থান ৪-এ। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরও ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে দাবি। যারা বলছে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধ নিতে চায় প্রশ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাই কমিশনারকে তলব। অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হাদির ওপর হামলা, বললেন ৩ উপদেষ্টা। ২ হামলাকারী শনাক্ত ও মোটরসাইকেল মালিক গ্রেফতার। এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।